নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সামাজিক ব্যবসার ধারণা দিয়ে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছেন। ব্যবসা বলতে আমরা বুঝি মুনাফা অর্জন। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ভিন্ন একটি ধারণা দিয়েছেন, যেটি মানুষের কল্যাণ, সামাজিক কল্যাণের জন্য ব্যবসা। সামাজিক ব্যবসা নিয়ে আজকে আলোচনার জন্যে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সামাজিক ব্যবসা নিয়ে আলোচনার জন্যে বিশিষ্ট অর্থনীতিবিদ, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির সাবেক উপাচার্য প্রফেসর সিকান্দার খান। আমাদের সাথে আরও আছেন চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজির সম্মানিত উপাচার্য প্রফেসর ডক্টর ওবায়দুল করিম। আমি আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রফেসর সিকান্দার স্যারের কাছে আসবো প্রথমেই। আপনি তো আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের খুব ঘনিষ্ঠজন এবং ছাত্রজীবন থেকে তার সাথে পরিচিত। এজন্য আজকে আমরা সামাজিক ব্যবসা নিয়ে বলতে গিয়ে আপনার কাছে একটু জানতে চাইব, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনি যেভাবে চিনেন, যেভাবে দেখেছেন, মাইক্রোফিন্যান্স বা এবং সাথে সামাজিক ব্যবসার মতো বিষয়টি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মাথায় কেন বা কীভাবে আসলো বলে আপনি মনে করেন? তাকে যতটুকু চিনেন আপনি। আসলে ইউনূস সাহেব তো বহুকাল ধরে নানা জিনিস করতেন, তিনি কখনোই বসে থাকেননি। আমার প্রথম অভিজ্ঞতা হচ্ছে তার কাজকর্মের, লেখাপড়ার বাইরে। সেগুলো হচ্ছে চট্টগ্রাম কলেজে থাকতে তিনি তার পিতার ব্যবসাকে কেন্দ্র করে পাকিস্তান প্যাকেজেস বলে একটা সংগঠন তৈরি করেছিলেন, যেটা থেকে ইস্ট পাকিস্তানের সব ধরনের প্যাকেজের ডিমান্ড মিট করা যেত, আনতে হতো না কোথাও থেকে। তারপরে তিনি বিদেশ চলে গেলেন। বিদেশ চলে গিয়ে যখন ফিরে এলেন, আমিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গেলাম, তিনিও ওখানে এলেন। আবার নতুন করে পরিচয় হলো। ওখানে গিয়ে তিনি আর ব্যক্তিগত ব্যবসা, যেটা পাকিস্তান প্যাকেজেস বলছি, সেটা আর করলেন না। এখন তিনি খুঁজতে লাগলেন কি ব্যবসা করলে চতুর্দিকের দরিদ্র মানুষদের দারিদ্র্য বিমোচন করা যায়। এটা তার একটা হবি ছিল এবং সেটা করতে গিয়ে তিনি অনেকগুলি কাজ করেছেন। প্রথমত তিনি ওই গ্রামের, জোবরা গ্রামের মহিলা যারা বাঁশের কাজ করতেন, তাদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করলেন তাদের সুবিধা ব্যবসায়ের কি আছে। উনি দেখলেন যে ওরা অল্প টাকার মানুষ এবং ওই টাকা বেশি একসঙ্গে করতে পারে না বলে ওই মহিলারা মহাজনকে সবসময় অল্প মাল হতেই দিয়ে দিতে হয়। ফলে আর তাদের ভাগে যেটা পড়ে সেটা অত্যন্ত ছোট। তো উনি দেখলেন যে এদেরকে তো আমি ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে তাদের জন্য যদি ঋণ নিয়ে এনে দিতে পারি, তাহলে তো তাদের একটা বিরাট লাভ হয়। কিন্তু বড় প্রশ্নটা হচ্ছে, ওদেরকে তো টাকা দিতে পারবেন, কিন্তু টাকা ফেরত পাবেন কি? তো এই মানুষ টাকা ফেরত পাওয়ার কি ব্যবস্থা করা যায়, সেটা করতে গিয়ে উনি দেখলেন যে এদেরকে সংগঠিত করতে হবে। তখন তিনি 4 জন এবং 4-এর বেশি মানুষ নিয়ে একটা গ্রুপ করলেন এবং বললেন যে এখন যে লোনগুলো নেওয়া হচ্ছে, এগুলো পরিশোধের ভার আপনাদের 4-5 যারা যে গ্রুপে আছেন সবার, এবং গ্রুপের সব সদস্য, গ্রুপের অন্য সদস্যরা কেমন ব্যবসা করছে, কোথায় ঠকে যাচ্ছে, কোথায় মার খাচ্ছে, কোথায় বেশি আদায় করছে, সব খবর রাখতেন। এবং ওই ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে যাওয়ার জন্য এরা পরস্পরকে ভালোভাবে চিনতেন, সুতরাং কেউ কাউকে ঠকানোর প্রশ্ন উঠতো না। এইভাবে দেখা গেল যে গ্রুপ করে যদি টাকা দেওয়া যায়, সেই টাকা ফিরিয়ে আনা যায়। ইউনূস সাহেব ওই উইকলি বৈঠক করলেন, সাপ্তাহিক বৈঠক। তো সাপ্তাহিক বৈঠকে প্রথম কাজ হচ্ছে কে কত নিল আর কত ফেরত দিল। আর মজার কথা হচ্ছে যে আমি দরখাস্ত করলাম, আমার সহায় সম্পদ দেখিয়ে যে আমি পাবো তা না, অন্য 3 জন বা 4 জন আমার যারা আছে তারা বলতে হবে যে হ্যাঁ উনি এইবার পাবেন, এর পরের বার উনি পাবেন, এর পরের বার উনি পাবেন। অর্থাৎ প্রত্যেকের ব্যাপারে প্রত্যেকের মতামত ছিল। এবং কেউ একজন যদি ঋণ পরিশোধ করতে ব্যর্থ হতেন, তাহলে গোটা গ্রুপটা
দায়ী থাকতো এবং সেজন্য গ্রুপের সদস্যরা পরস্পর কে কী কাজ করছেন এবং তার কি সুখ সুবিধা এগুলো নিজের আওতার বাইরে গিয়ে অন্যের সাহায্য করার মতো খোঁজ খবর দিতেন। তো এখানে বড় কাজটা হচ্ছে টাকা দেওয়া শুধু নয়, সেই টাকা আবার অক্ষত হয়ে পুরোপুরি ফিরে আসা। এবং এই যে মানুষগুলো যাদের কোনোদিন কোনো টাকা ঋণ নেওয়া, ঋণ দেওয়া ইত্যাদির কোনো অভিজ্ঞতা ছিল না, তারা এই জিনিসের মধ্যে ঢুকে গেল এবং এটার মজা পেয়ে গেল, তারা নিজেরা এটা চালাতে শুরু করলো। এইভাবেই গ্রুপ ঋণ বলছি আমরা, গ্রুপ ঋণের ব্যবস্থা হলো। সেই গ্রুপ ঋণটা এই যে বললাম গ্রামের যে বেত বাঁশের কাজ করতেন যারা, তাদের দিয়ে শুরু করলেও অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে যারা থাকেন তাদেরকেও আস্তে আস্তে অন্তর্ভুক্ত করে ফেললো। তাহলে এক একটা গ্রুপ এক এক ধরনের উৎপাদনের কেন্দ্রে বা কেন্দ্রীভূত হয়ে ওইখানেই তারা তাদের গ্রুপ করতে পারতেন। তো ইউনুস সাহেবের অবদানটা হচ্ছে 1 নম্বর, এই মানুষদেরকে কেউ কোনো দিন বিশ্বাস করে টাকা দিত না, তিনি তাদেরকে টাকা নিয়ে দিলেন ব্যাংক থেকে, তিনি জামিন, কিন্তু ব্যাংক তাকে ছিনে। আর টাকাগুলো ফেরত দেওয়ার সময় বা ফেরত পাবে কি সেই সংগঠনটা উনি করে দিয়েছিলেন, গ্রুপ বানিয়ে দিয়েছিলেন। সামাজিক ব্যবসাটা সম্পর্কে বা এটা কিভাবে তার মাথায় আসলো বলে আপনার কাছে মনে হয়? আসলে সামাজিক ব্যবসাটা কি, সামাজিক ব্যবসাটা হচ্ছে আমি টাকা খাটাবো কিন্তু আমি লাভ সেই হারে নেব না, এবং আমি যারা এই কাজগুলি করে তাদের পূর্ণ অধিকার এটা স্বীকার করে নেব, এবং ব্যবসাটার মূলধন আমি যোগান দিয়েছি বলে যে, বা সেই মূলধন পাওয়ার ব্যাপারে আমি সাহায্য করেছি বলে যে আমি একটা বড় অংশ দাবি করব, এটা হবে না। তো সুতরাং সামাজিক ব্যবসা ওখানে বলা হচ্ছে যে আপনি কখনোই ভাবতে পারবেন না যে আপনি প্রধান, গ্রুপের প্রধান আছে, তাদেরই লোক, তাদেরই সমান আরেকজন, আপনি না, আপনি আরও একটু বড়। তো সুতরাং ওই নিজেদের মধ্যে যখন সমান খুঁজতে যায় এবং নিজেরা যখন নিজেদের মধ্যে পেয়ে যায়, তখন তাদের আর কিছু বলার থাকে না, কারণ উপর থেকে একজন এলে তার বিরুদ্ধে পক্ষে সপক্ষে নানা কথাবার্তা হতে পারে, এখন সেগুলি আর হয় না। এবার আমরা আসবো প্রফেসর ডক্টর ওবায়দুল করিম এর কাছে। বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সামাজিক ব্যবসা কী ধরনের সহায়তা করতে পারে বলে আপনি মনে? প্রথমে একটু ভূমিকা দিয়ে কথাটা বলি। সামাজিক ব্যবসা এই কনসেপ্টটা আমাকে একটু পরিষ্কারভাবে ধারণায় রাখা উচিত। ব্যবসা অথবা বাণিজ্য দুটোকে আমরা সমার্থক ভাবি, আসলে দুটো কিন্তু সমার্থক নয়। ধরে নিন যে এক সময় ব্যবসা ছিল না, আমরা খাদ্য সংগ্রহ করতাম, বিনিময় করতাম, শুধু ভোগের জন্যই আমাদের দিনাতিপাত হতো। ব্যবসা কি? ব্যবসা হচ্ছে আর কিছুই না, আপনি উৎপাদন করবেন এবং বিনিময় করবেন, অথবা লেনদেনের মধ্য দিয়ে তা বিনিময় হবে। এটাই হচ্ছে ব্যবসা বা কমার্স বা বাণিজ্য। যখনই বাণিজ্য হলো, বাণিজ্যিক সমাজ তৈরি করলাম আমরা, তখনই কিন্তু আমরা আস্তে আস্তে দেখেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এই যে এত কিছু প্রতিষ্ঠান আমাদের চারপাশে দেখি, কোনো কিছুই থাকতো না যদি আমরা কমার্শিয়াল অ্যানিমেল না হতাম, আমরা যদি বাণিজ্য করতে সমর্থ না হতাম। সেই জন্য আমাদের সমাজবিজ্ঞানে একটা কথা বলা হয় যে কমার্শিয়াল ওয়ার্ক ইজ দ্য লাইফ ব্লাড অফ অল আদার সোশ্যাল অ্যাক্টিভিটিস। সমস্ত অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে যাবে যদি কমার্স বন্ধ হয়ে যায়। তাহলে কমার্স একটা গুরুত্ব আছে। এখন প্রশ্নটা হচ্ছে কমার্স বা ব্যবসা বা বাণিজ্য এটা সামাজিক কেন? সব ব্যবসাই তো সামাজিক। আমরা যখন সমাজবদ্ধ হলাম, এই যে আপনার সিগারেটের কারখানা সিগারেট উৎপাদন করছে, তামাক উৎপাদন করছে, সেটাও কিন্তু সামাজিক। সমাজে চাহিদা আছে বলেই তার উৎপাদন হচ্ছে। কিংবা মদ, তার সমাজে চাহিদা আছে বলেই উৎপাদন হচ্ছে, কিন্তু সেটাকে আমরা সামাজিক বলছি না, কারণ এটা হিউম্যান হেলথকে ইম্প্যাক্ট করে, কমিউনিটিকে হেলথ ইম্প্যাক্ট করে। সুতরাং সামাজিক ব্যবসাটা দুটো কনসেপ্ট। একটা হচ্ছে এটা হিউম্যান হেলথকে কোনো অবস্থায় ইম্প্যাক্ট করতে পারবে না। এই যে আমরা যেটা বলছি যে শূন্য কার্বন নিঃসরণ, যে 3-0 তত্ত্বটা, সেখানে শূন্য কার্বন নিঃসরণ কেন? আমার হেলথকে যাতে ইম্প্যাক্ট না করে। তাহলে সিগারেট যদি আপনার নিঃসরণ করে যে গ্রিনহাউস গ্যাস অথবা আমার স্বাস্থ্যের হানি করে, তাহলে সেটা সামাজিক হতে পারে না। সুতরাং সামাজিক ব্যবসা হচ্ছে সেই কমোডিটির উৎপাদন করবেন আপনি, যে কমোডিটিটা মানুষের নিত্য নৈমিত্তিক যে চাহিদা সেটাকে পূরণ করতে পারে। তার মানে যে কোনোভাবে ব্যবসা করলে না 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 সেটা। আর দ্বিতীয় একটা স্যার বলেছেন, দ্বিতীয়টা হচ্ছে যে ব্যবসা তো অনেক কিছু। আমরা এখন দেখি কর্পোরেট হাউস আছে, একটা কর্পোরেট হাউস হাজারো রকমের প্রোডাক্ট তৈরি করছে, কিন্তু সেটা
কিন্তু সামাজিক ব্যবসা না। স্যারের সঙ্গে আমি একটু যোগ করতে চাই, আপনার কাছে আপনি এন্টারপ্রেনিউর, আপনি পুঁজি বিনিয়োগ করবেন, পুঁজি বিনিয়োগ করার পরে আসল যে পুঁজি বিনিয়োগ করলেন সেটা যখন আপনার উঠে আসবে, এই ফ্যাক্টরিটা তখন কমিউনিটির হয়ে যাবে। এখান থেকে যত লভ্যাংশ আছে সব কমিউনিটির, সোসাইটির। অর্থাৎ সোসাইটির বেনিফিটের জন্য আপনি ইনভেস্ট করবেন এবং সেই ইনভেস্ট থেকে প্রফিটটা আপনার পকেটে যাবে না। কিন্তু কর্পোরেট হাউসের বিজনেসগুলো কিন্তু সবগুলো পকেটে যায়, এবং সেই জন্য আমি একটু ডিফারেন্সিয়েট করতে চাই সিএসআর এবং সোশ্যাল বিজনেসের সঙ্গে। সিএসআর হচ্ছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। সেখানে হচ্ছে বিভিন্ন দেশে বিভিন্ন আইন, একটা মুভমেন্ট চলছে, বলা হচ্ছে যে আপনি যে ব্যবসা করেন সেই ব্যবসার 2%, 3%, 5 বছরের অ্যাভারেজে হোক বা অথবা 1 বছরের অ্যাভারেজে হোক, আপনি সেটা কমিউনিটিকে ফেরত দিবেন। কারণ আপনি ইনভেস্ট করলে তো প্রোডাক্ট হয় না, সেটা ভোক্তা ভোগ করতে পারে না। সেখানে মার্কেটিয়ার থাকে, তারপর আপনার কনজিউমার থাকে, সবগুলো প্রসেস যখন শেষ হয় তখন আপনি প্রফিটটা পান। তাহলে প্রফিটের এক লভ্যাংশ সব আপনি পেতে পারেন না। এটা হচ্ছে সিএসআর। আমাদের দেশে অনেকে বলেন যে আমরা সিএসআর করি, আসলে সেটা সিএসআর না, সিএসআর হচ্ছে বাধ্যতামূলক। কর্পোরেট হাউসকে আইন করে স্টেট বলছে যে আপনি 2% or 3% টু বি স্পেন্ট ফর দ্য বেটারমেন্ট অফ দ্য কমিউনিটি। সোশ্যাল বিজনেস তা না, সোশ্যাল বিজনেস একটা ইন্ডিপেন্ডেন্স আছে। আমি টাকা পয়সা আছে, আমার প্রচুর অর্থবিত্তের মালিক, আমি একটা ভালো লোক, আমি মোটিভেটেড হলাম, আমি সোসাইটি বেনিফিট নিয়ে আসতে চাই, বেনিফিশিয়াল করতে চাই সমস্ত কমিউনিটিকে, তখন আমি ইনভেস্ট করলাম। আমি যদি মনে করি 50 কোটি টাকা আমি ইনভেস্ট করলাম, 50 কোটি টাকা আসল যখন চলে আসবে তখন সেটা আমার আর সম্পত্তি নয়। ট্যাক্সই হচ্ছে যেই টেকনোলজি ইনভেস্ট করলে, বিনিয়োগ যে প্রয়োগ করলে আমার উন্নয়ন হবে কিন্তু আমার স্বাস্থ্যের উপরে কোনো ইম্প্যাক্ট হবে না, যেটাকে সাস্টেনেবল, অনেক সময় আমরা এটাকে অন্যভাবে সাস্টেনেবল ডেভেলপমেন্টও বলে থাকি। এখন এটা কিভাবে করা যায়? আপনারা জানেন এই যে কার্বন নিঃসরণ, কার্বন নিঃসরণকে আপনি জিরোতে নিয়ে আসবেন। কীভাবে নিয়ে আসবেন? জিরোতে নিয়ে আসার অর্থ হচ্ছে সেই টেকনোলজি আপনার লাগবে যেই টেকনোলজি কার্বন নিঃসরণটাকে কমিয়ে আনে। যেমন আপনার রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি, আপনি পানি, হাইড্রোলিক ইলেকট্রিসিটি, কিংবা হাওয়া, কিংবা আমরা সোলার এনার্জি, এটা যদি ব্যবহার করি তাহলে আমার টেকনোলজিকে ইমপ্রুভ করতে হবে। আপনি দেখেন, একটা সহজ উদাহরণ দিই, এই যে গাড়ির সাইলেন্সার যদি না থাকতো বিকট আওয়াজ হতো, মানুষ বাঁচতে পারতো না, একেবারে অডিবল সাউন্ড আমরা পেতাম না, আমরা উন্মাদ হয়ে যেতাম। সেটাকে সাইলেন্সার কিন্তু একটা ইকো ফ্রেন্ডলি টেকনোলজি। এটা করেছে কি সাউন্ডটাকে একদম রিডিউস করে সহনশীল মাত্রায় নিয়ে এসছে। এটাও একটা ইকো টেকনোলজি। সুতরাং আমাদের ইকো টেকনোলজি ইনভেন্ট করতে হবে, ডিসকভার করতে হবে এবং ইমপ্লিমেন্টেশনে যেতে হবে। সিম্পলি উই ক্যান সে লাইক দ্যাট। আমাদের প্রফেসর সিকান্দার স্যারের কাছে আসছি। এই যে সামাজিক ব্যবসার যে মডেল, স্যার ইউনূস স্যারের যে মডেল, এটি বাংলাদেশের নারীর ক্ষমতায়নে কীভাবে ভূমিকা রাখতে পারে বলে মনে করেন আপনি? সামাজিক ব্যবসা আসলে আমি যদি বিনিয়োগ করি তো সেই বিনিয়োগে যেটা আমার আশা করা উচিত সেটা হচ্ছে বিনিয়োগটাকে সাস্টেইন করতে পারে মতো করা। কিন্তু আমরা সাধারণত অনেক বেশি লাভ করে ফেলি। সেই অনেক বেশি লাভ করতে গিয়ে সংসারের উপরে আমরা বোঝাগুলো বাড়াই, নিজেরা নিজেদের উপার্জন বড় করি। এখন আমি যদি সত্যিকার অর্থে সামাজিক ব্যবসাই করি তাহলে আমার নিয়মটা হচ্ছে যে আমি ঠিক যতটুকু এখানে বিনিয়োগ করেছি অতটুকুর যা আশা করা যায় সেটুকু আমি নেব, এবং যখনই দেখা যাবে যে আমি আমার ওটুক নেওয়ার পরেও অনেক বেশি উৎপাদন হয়ে গেছে সেটা সমাজের হবে, আমার আর থাকবে না। তাহলে সামাজিক ব্যবসা মানে আমি পুরোপুরি ক্ষতি দেব তা নয়, আমি আমারটা নিয়ে নেব কিন্তু সমাজ বাকিটা ভোগ করবে। এখন যেটা হয় সেটা হচ্ছে আমরা যে যারে যত পারি ঠকাই, ল্যান্ডলর্ড ঠকাই অন্যদেরকে, অন্যরা ঠকায় ল্যান্ডলর্ডকে, ক্যাপিটালিস্ট ঠকায় এদেরকে, লেবারকে ঠকায়, বা সবাই নিজের স্লাইসটা বড় করার জন্য অন্যগুলো কমাই। এখন এখানে কথা হচ্ছে যে আপনি যা বিনিয়োগ করবেন সেটা আপনি ফেরত পাওয়ার অধিকার রাখেন, এবং শুধু সেটা নিয়েই যদি আপনি খুশি হয়ে যান, বাদ বাকিটা যদি আপনি ব্যবসার বিস্তারের কারণে ব্যয় করেন তাহলে ওটা সামাজিক ব্যবসা হয়ে যায়। এবার আমরা ডক্টর ওবায়দুল করিম সাহেবের কাছে আসছি। প্রফেসর ডক্টর ইউনূসের সামাজিক ব্যবসার ধারণা, এই বিষয়টি বিশ্বব্যাপী তোলপাড় সৃষ্টি করেছে, জনপ্রিয় হয়েছে। আমাদের দেশের ওই পরিমাণ জনপ্রিয় হয়নি, ব্যবহৃত ওই পরিমাণ হয়নি, এবং বিশেষ করে আমাদের শিক্ষিত সমাজ, জনগোষ্ঠী, বিশ্ববিদ্যালয়গুলোতে এই বিষয়টা ওভাবে পড়ানো হয়নি। তো এই বিষয়টা কি
পাঠ্যক্রমের সাথে যুক্ত করা উচিত? আপনি তো একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আছেন। এখন একটু বলি, সামাজিক ব্যবসা আপনি বললেন যে আমাদের দেশে খুব একটা কাজ করছে না, এটা একটা অন্য কারণ আছে। আমি সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে বলি সোশ্যাল স্ট্রাকচার ইজ রেসপন্সিবল। আমার সোশ্যাল স্ট্রাকচার এর জন্য সবচেয়ে বেশি দায়ী। দেখেন, আমি কিছুক্ষণ আগে বললাম কর্পোরেট হাউসের ডেভেলপমেন্ট হয়েছে। ইউরোপ আমেরিকাতে দেখবেন বিশাল বিশাল কোম্পানি, তারা সিএসআর হয়তো কিছুটা করে কিন্তু সোশ্যাল বিজনেস করে না, কারণ সোশ্যাল বিজনেস তো কর্পোরেট হাউসের কাজ না, এই কাজটা হচ্ছে আমার আর আপনার। এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যখন বলেন যে আপনি চাকরি খুঁজবেন কেন, আপনি উদ্যোক্তা হন না, আপনি উদ্যোগ নেন, আপনি ব্যবসা সূচনা করেন। এই যে এখন ব্যবসা সূচনা করবার জন্য আপনি বলেন বাংলাদেশের সামাজিক পরিবেশ কি সেরকম? কয়জনের কাছে ব্যবসায় বিনিয়োগ করবার মতো অর্থের সামর্থ্য আছে? এই যে গ্রামীণ ব্যাংকের কথা বলা হলো, গ্রামীণ ব্যাংকে নারীদেরকে ক্ষমতায়ন করার জন্যে স্যার নিজে দায়িত্ব নিয়ে ব্যাংক থেকে লোন নিয়ে দিয়েছেন। এখানে সেরকম মানুষ আপনি পাবেন কোথায়? সুতরাং আপনি যতই উদ্বুদ্ধ করার চেষ্টা করেন না, তার বেসিক যে কনটেক্সটটা ডেভেলপমেন্টে কিছুটা দরকার আছে আমার মনে হয়। কে করবে এটা? আমরাই করব। একটা হচ্ছে মোটিভেশনাল ওয়ার্ক। মোটিভেশনাল ওয়ার্ক তো স্যার করে যাচ্ছেন, কিংবা অন্যান্য যারা সোশ্যাল বিজনেস নিয়ে কাজ করছেন তারা করছেন, কিন্তু তার কনটেক্সটে যে ছেলেটা বিনিয়োগে উদ্বুদ্ধ হবে তাকে বিনিয়োগ করবার সামর্থ্য, সেটা হচ্ছে হয় ব্যাংক থেকে লোন নিয়ে দেওয়া, অথবা তাকে কিছু লোন অন্যান্য যে এনজিও বা কিছু আছে তাদের মাধ্যমে লোন দেওয়া। এবং লোন দিলেও হবে না, ব্যবসা এত কঠিন একটা বিষয়, এটা কিন্তু আপনাকে হোঁচট খেতে হয় মাঝে মাঝে। কারণ আমাদের এখানে আপনি যে প্রোডাক্টটা তৈরি করবেন তার মার্কেট রিসার্চ করবার সামর্থ্য তো আমার নাই। মার্কেট রিসার্চ, আমি যে প্রোডাক্টটা তৈরি করবো সেটা যদি বাজারে না বিকয় তাহলে তো আমি ব্যবসা সেখানে গুটিয়ে ফেলতে হবে। সুতরাং বিশাল একটা সমস্যা। আমাদের মতো সোশ্যাল স্ট্রাকচার যেটা সবে ট্রানজিশনাল ফেজে আছে তার জন্য এটা আরও বড় সমস্যা। যেখানে এফ্লুয়েন্স আছে সেখানে কিন্তু এটা সমস্যা না। সেজন্য দেখেন ফিলান্থ্রপি, একজনের প্রচুর টাকা পয়সা আছে, তিনি মসজিদ দিলেন, একটা মন্দির দিলেন, একটা স্কুল কলেজ দিলেন, সেটা কিন্তু সোশ্যাল বিজনেস না। সোশ্যাল বিজনেসের সঙ্গে প্রফিটের সম্পর্ক আছে, সোশ্যাল বেনিফিট রিটার্নের সম্পর্ক আছে, এবং কমিউনিটি ডেভেলপমেন্টের প্রশ্ন আছে। সেটা করবার জন্য আমাদের বিশাল, আমি আগে বলেছি এটা বিশাল ক্যানভাস। এই ক্যানভাসে বিভিন্ন কর্নার থেকে সবাইকে এগিয়ে এসে এইজন্য আমি বললাম যে এটা আমাদের শিক্ষাক্রমে অবশ্যই 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 এবং অবশ্যই। আপনি তো চট্টগ্রাম সোশ্যাল বিজনেস সেন্টারে অনেক দিন থেকে কাজ করেছেন, চট্টগ্রামে এই বিষয়ে আপনারা কাজ করছেন, আপনার অভিজ্ঞতা থেকে একটু শুনতে চাই চট্টগ্রামের সোশ্যাল বিজনেসের অগ্রগতি বা প্রসার নিয়ে কী অবস্থা এখন। এদেরকে যারা এগিয়ে এসছে তারা নিজেরা কিন্তু বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারা সাকসেসফুল বিজনেসম্যান, কিন্তু সাকসেসফুল বিজনেসম্যানে তো হলে তো হবে না। উনি যা বললেন যে আপনার তো সেই মন থাকতে হবে যেই মন আপনাকে সবসময় অগ্রসর করে দেবে এই সমস্ত কাজে। তো ওই কাজগুলো তারা মনে করে যে তারাও একটা বেনিফিট আর কস্টের হিসাব করে যে আমি এই সোশ্যাল বিজনেস করতে গিয়া কয় ঘন্টা খাটলাম এবং আমার কি পরিমাণ লাভ এলো, এবং এটা এখানে না খেটে অন্য একটা কাজে খাটলে কি হতো। এখন ন্যাচারাল ব্যান্ড অফ মাইন্ড বলে একটা কথা আছে। ইউনুস কেন বারবার খালি চোখে যেখানে যায় সেখানে দেখতো যে এইখানে তো বুড়িটারে ডাকলে আসবে, এই ব্যবসা তারে দিলে সে নেবে, আপনাকে কোন ব্যবসা দিলে আপনি নেবেন, ও তো ওর মাথায় খালি ওইটাই ঘুরে। সে নিজে ব্যবসা করছিল বললাম আগে, সেই ব্যবসা নিজে আর করে নাই। এন্টারপ্রেনিয়রশিপ যেটা, সে এন্টারপ্রেনিয়রশিপ হয় নাই। তাহলে এইরকম মানুষ লাগবে, প্রচুর মানুষ লাগবে, এবং সেই মানুষগুলো ভালো ট্রেনিং প্রাপ্ত হতে হবে, এবং দেশের আইন শৃঙ্খলার অবস্থাও সেরকমভাবে পরিবর্তিত হতে হবে। তা নইলে আপনি আমি আজকে একজনে সোশ্যাল বিজনেস করলাম, কালকে 10 জন হয়ে গেল আমার গ্রুপে, পরশুদিন 100 জন হয়ে গেল, সেটা হচ্ছে তো ওটা সোশ্যাল বিজনেসই চলে যায়। সোশ্যাল বিজনেসকে ভালো করে চট্টগ্রামে আরও বেশি জনপ্রিয় করতে হলে কি করতে হবে যদি সংক্ষেপে একটু বলেন। ইউসুফ তো সবসময় বলেন, ছেলে মেয়েদেরকে বলেন তুমি চাকরি খোঁজো কি জন্য, কিছু টাকা নিয়ে ব্যবসা করো, এবং সেই ব্যবসা ওই নীতিতে করো যে তোমার যেটা লাগে সেটা তুমি নেবা, যেটা লাগে না সেটা তুমি দান করো। এইটাতে উদ্বুদ্ধ করতে হবে মানুষকে। কারণ আমি আমার 10 ভাই নিয়ে যদি না উঠতে পারি তাহলে তো হবে না। তো আমাদের কোনো পথ নাই, আমরা ক্যাপিটালিস্ট ওয়ে অফ ডেভেলপমেন্ট আমাদের খুব একটা কাজে লাগবে না বা কাজ দিচ্ছে না।
সুতরাং আমরা যদি সবাই একদিন বুঝি যে না সবাইকে নিয়েই হতে হবে, তখন আমাদের মধ্যে গলাগলি হবে, আমাদের সেই সুবুদ্ধি আসবে। সামাজিক ব্যবসার বাংলাদেশে চ্যালেঞ্জগুলো কি? যে কোনো কাজে আপনি যখন নামবেন তখন চ্যালেঞ্জ থাকবেই। একটা চ্যালেঞ্জ হচ্ছে সামাজিক ব্যবসার মূল উদ্যোক্তা হবে কারা? যুবকরা। সেই যুবকদের সংখ্যা কত আমাদের সোসাইটিতে আমরা এখনও জানি না। এবং বলা হয় একটা দেশ উন্নত হলে যুবকদের সংখ্যাটা বেড়ে যায়, যেটাকে বলা হয় পপুলেশন ডিভিডেন্ড বলা হয়, পপুলেশন বোনাসও বলা হয়। সেই বোনাসটাকে আমার কাজে লাগাতে হবে। যুবকদেরকে ওই যে বললাম আনএমপ্লয়মেন্ট জিরোতে নিয়ে আসতে হবে। আনএমপ্লয়মেন্ট থাকতে পারবে না, সেটা চাকরি হোক অথবা উদ্যোক্তা হিসেবে তাকে সমাজে প্রতিষ্ঠিত করে হোক। এই দুটার উপরে বেশি নজর দিয়ে আমাদের যে কোনো সেক্টরে আমাদের কাজ করতে হবে, বিশেষ করে প্রযুক্তিগত সেক্টরে। প্রযুক্তি শিক্ষা দিয়ে সবাইকে যদি এমপ্লয়মেন্ট একই সঙ্গে তাকে উদ্যোক্তা হিসেবে আপনি প্রতিষ্ঠা করবার জন্য উদ্বুদ্ধ করতে পারেন, তাহলে আমার মনে হয় অনেক সমস্যার সমাধান হবে। যে কথা বললাম ডিভিডেন্ড তখন আমরা ফিরে পাবো। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর ওবায়দুল করিম, ধন্যবাদ প্রফেসর সিকান্দার স্যার, দুজনকেই চমৎকার আলোচনা করার জন্য, আজকে আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সামাজিক ব্যবসা নিয়ে। দুজন বিজ্ঞ আলোচক তাদের আলোচনায় তুলে ধরেছেন সামাজিক ব্যবসা কিভাবে সমাজ পাল্টে দিতে পারে, এবং সামাজিক ব্যবসাকে কাজে লাগানোর জন্য আমরা প্রত্যেকে নিজেদের ভূমিকা যদি রাখি, অনুকূল পরিবেশ তৈরি করে দিই, তাহলে এই সামাজিক ব্যবসা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে পুঁজিবাদের বিপরীতে একটি কল্যাণমুখী অর্থনীতি প্রতিষ্ঠার জন্যে এবং কল্যাণমুখী ব্যবসায়িক ধারা সৃষ্টি করার জন্যে তিনি চেষ্টা করেছেন, স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন পূরণ হবে।